কাহিনীটির শুরু হয় প্রাচীন জাপান থেকে, যেখানে রানী হিমিকো তার কালো জাদু দিয়ে সম্পূর্ণ রাজ্যকে মুছে ফেলার শপথ নিয়েছিলেন। তার শক্তিগুলো এত ভয়ঙ্কর ছিল যে লোকেরা তার নাম নেওয়াতেও কাঁপত। কিন্তু দেশকে বিনাশ থেকে বাঁচাতে রাজ্যের জেনারেলরা রানীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল। তারা তাকে ধরে একটি এমন রহস্যময় দ্বীপে বন্দী করে দিল, যেখানে মানুষ তো দূরের কথা, পাখি পর্যন্ত কোনো চিহ্ন নেই। শতাব্দী কেটে গেল। তারপর একদিন লর্ড রিচার্ড ক্রফটের হাতে একটি পুরনো মানচিত্র লাগল, যাতে সেই দ্বীপের সূত্র ছিল যেখানে রানী হিমিকোকে বন্দী করা হয়েছিল। সত্যের অনুসন্ধানে রিচার্ড তার মেয়েকে লন্ডনে রেখে নিজে রওনা হল সেই অভিশপ্ত দ্বীপের দিকে, যেখানে মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল। এখন কাহিনী 7 বছর পরের। এক যুবতী উদ্যমী লারা ক্রফট রিংয়ে লড়াই করছে। তার চোখে রাগ নেই, শুধু একটি অসম্পূর্ণ অনুসন্ধান। তার প্রতিপক্ষ তাকে দমিয়ে দিল এবং কয়েক মুহূর্তের মধ্যে লারাকে চোখ হোল্ডে পাটকে ফেলল। লারা সম্পূর্ণ শক্তি লাগাল, কিন্তু শেষমেশ তাকে ট্যাপ আউট করতে হল। পিতার অন্তর্ধানের পর লারার জীবন সংগ্রামে ভরা ছিল। সে ছোটখাটো চাকরি করে কোনো রকমে জীবন চালাচ্ছিল। কিন্তু একদিন তার পিতার পুরনো ব্যবসায়ী সঙ্গী আনা তার সঙ্গে দেখা করতে এলো। আনা বলল, লারা, তোমার পিতা তোমার জন্য অনেক কিছু রেখে গেছেন, তোমাকে এসব চাকরির দরকার নেই। কিন্তু লারা ঠান্ডা স্বরে উত্তর দিল, আমার টাকা চাই না, আমার পিতা চাই। 7 বছর কেটে গেছে। রিচার্ড ক্রফটের অন্তর্ধানের পর এখন সবাই মেনে নিয়েছে যে তিনি আর কখনো ফিরবেন না। লারার জীবন এখন একটি মোড়ে এসেছে। যখন আনা তার কাছে এসে বলল, লারা, এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার। তোমাকে এই কাগজগুলো সই করতে হবে, যাতে তোমার পিতাকে আইনগতভাবে মৃত ঘোষণা করা যায়। না হলে তার সম্পূর্ণ সম্পত্তি সরকার জব্দ করে নেবে এবং তোমার ভাগে কিছু থাকবে না। সেই রাতে লারা তার ঘরে একা বসেছিল। হাতে সেই নেকলেস ছিল যা তার পিতা যাওয়ার আগে তাকে দিয়েছিলেন। রিচার্ড বলেছিলেন, যদি কখনো তুমি আমাকে স্মরণ করো, তাহলে এটিকে হাতে ধরো, আমি জানতে পারব। লারার চোখে অশ্রু ছিল, কিন্তু হৃদয়ে একটি প্রশ্ন, কি সত্যি তার পিতা আর এই পৃথিবীতে নেই? পরের দিন লারা পৌঁছল ক্রফট হোল্ডিংয়ের বিশাল ভবনে। তার পিতাকে মৃত ঘোষণা করার কাগজে সই করার আগে উকিল তাকে তার পিতার শেষ রেখে যাওয়া জিনিস দিল, একটি রহস্যময় পাজেল বক্স যার নাম ছিল কারাকুরি। লারা বক্সটিকে ঘুরিয়ে কয়েক মুহূর্তের মধ্যে সলভ করল। ভিতর থেকে একটি লুকানো চিঠি এবং একটি ছোট চাবি বের হল। চিঠিতে লেখা ছিল, আমার শেষ জায়গার প্রথম শব্দ। লারা কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর তৎক্ষণাৎ বুঝে গেল। সে ছুটল তার পিতার কবরের কাছে। সেখানে গিয়ে সে পাথরে খোদাই করার নাম রিচার্ডের প্রথম অক্ষর আর চাপল, এবং তখনই নিচে থেকে একটি লুকানো লক দেখা গেল। লারা সেই চাবি ঢোকাল এবং ঘোরাতেই পিছনের দেওয়াল সরে গেল। তার সামনে খুলে গেল একটি গোপন দরজা, যা সোজা যাচ্ছিল রিচার্ডের গোপন অফিসে। ভিতরে ধুলোয় ভরা ফাইল ছিল, মানচিত্র এবং পুরনো রেকর্ডিং। লারা একটি ভিডিও ক্যামেরা তুলল। তাতে রিচার্ডের মুখ ছিল। তিনি বললেন, লারা, যদি তুমি এটা দেখছ, তাহলে তার অর্থ আমি ফিরে আসতে পারিনি। তোমার মায়ের মৃত্যুর পর আমি তাকে অন্য জগতে খুঁজতে বেরিয়েছিলাম। এই অনুসন্ধানে আমি প্রজেক্ট হিমিকো শুরু করেছি। কিন্তু এই শক্তি যদি ভুল হাতে পড়ে, তাহলে সম্পূর্ণ পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। তাই এটিকে পুড়িয়ে ফেলো। কিন্তু লারার ভিতরে কিছু বদলে গেল। সে বাক্সটি খুলল, যাতে লেখা ছিল হিমিকোকে পোড়ানোর পরিবর্তে সে সব কিছু পড়তে শুরু করল। সেখানে সে জানতে পারল রানী হিমিকোকে ইয়ামাতাই নামক এক রহস্যময় দ্বীপে বন্দী করা হয়েছিল। সেই দ্বীপ যেখানে যাওয়া মৃত্যুকে ডেকে আনার মতো। লারা এখন তার পিতার শেষ কথাগুলো যুক্ত করে একটি সত্যের কাছে পৌঁছতে চলেছে। সে জানতে পারল যে রিচার্ড ইয়ামাতাই নামক সেই রহস্যময় দ্বীপের দিকে যাচ্ছিলেন, এবং যে জাহাজের ক্যাপ্টেন তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার নাম ছিল লু রেন। কিন্তু একটি সমস্যা ছিল, লারা এখনও মৃত্যুর কাগজে সই করেনি। তাই তার পিতার কোনো উত্তরাধিকার, কোনো টাকা পায়নি। তবুও সে হার মানেনি। সে তার মায়ের দেওয়া জেট নেকলেস বিক্রি করে দিল, এবং যে সামান্য টাকা পেল তাতেই সে রওনা হল হংকংয়ের দিকে। হংকং এমন একটি শহর যা কখনো ঘুমায় না। লারা তার পিতার পুরনো রেকর্ডের সাহায্যে কোনো জাহাজের ক্যাপ্টেন লু রেনকে খুঁজছিল। কিন্তু তখন কিছু স্থানীয় ছেলে সাহায্যের বাহানায় তার কাছে এসে সুযোগ দেখে তার ব্যাগ ছিনিয়ে পালাল। লারা সময় নষ্ট না করে তাদের পিছু নিল। সে ভিড়ভাড় বাজার এবং বোর্ডের ওপর লাফিয়ে তাদের ধরার চেষ্টা করতে লাগল। ছেলেরা চলন্ত নৌকায় চড়ে গেল, কিন্তু লারা হার মানেনি। সে ডকের ওপর থেকে ছুটতে ছুটতে বাজারের পথ কেটে সোজা বোর্ডে পৌঁছে গেল। যেই মাত্র একটি ছেলে বোর্ড থেকে নেমে এলো, লারা ঝাঁপিয়ে তাকে ধরে ফেলল। সেই ছেলে যার কাছে তার ব্যাগ ছিল, ছেলেটি ছুরি বের করল। কিন্তু লারা দ্রুত নিজেকে বাঁচিয়ে একটি হুকের ওপর ঝুলে অন্যদিকে লাফ দিল, এবং তখন তার নজর পড়ল সমুদ্রের মাঝখানে দাঁড়ানো একটি পুরনো জাহাজে, যার কিনারায় লেখা ছিল এন্ডুরেন্স, সেই জাহাজ যাকে লারা এতদিন ধরে খুঁজছিল। কিন্তু লারার পিছু করা ছেলেরাও এখনও পিছু ছাড়েনি। তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলল।
তখনই বাতাসে একটি তীক্ষ্ণ গুলির শব্দ গুঞ্জরিত হল এবং সব ছেলেরা ভয়ে পিছু হটল। গুলি চালানো কেউ নয়, বরং ক্যাপ্টেন লু রেন। লু ছেলেদের তাড়িয়ে দিল এবং লারাকে বলল, এখান থেকে চলে যাও, এই জায়গা তোমার জন্য নয়। কিন্তু লুর অবস্থা দেখে লারা বুঝে গেল যে সে অনেকটা পান করেছে। সে টলতে টলতে জাহাজ থেকে পানিতে পড়ে গেল। লারা তৎক্ষণাৎ নিচে লাফ দিয়ে তার উপর পানি ছুঁড়ে তাকে সচেতন করার চেষ্টা করল এবং তারপর তার পিতার চিঠি বের করে জিজ্ঞাসা করল, তুমি কি রিচার্ড ক্রফটকে চেনো? লু অর্ধেক বন্ধ চোখে উত্তর দিল, রিচার্ড ক্রফট, সেই নাম শুনেছি। আমার পিতা কখনো সেই লোকের সঙ্গে কথা বলেছিলেন হয়তো, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার পিতাও সেই যাত্রায় অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। এটা শুনে লারা স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ তাদের দুজনের পিতাই একই যাত্রায় গিয়েছিলেন, ইয়ামাতাইয়ের সেই অভিশপ্ত ভূমিতে। এবং লারা তার পিতার ডায়েরি বের করল, যাতে কিছু রহস্যময় কোড এবং চিহ্ন ছিল। লু সেগুলো মনোযোগ দিয়ে দেখে বলল, এগুলো কোনো সংখ্যা নয়, এ তো ঘড়ির সূচির মতো লাগছে। লারা তৎক্ষণাৎ বুঝে গেল। সে মানচিত্রে সূচির কোণগুলো লাগাল এবং কয়েক মিনিটের মধ্যে জানতে পারল যে ইয়ামাতাই দ্বীপ সমুদ্রের কোন অংশে লুকানো। লু দেখেই বলল যে দ্বীপটি খুবই বিপজ্জনক জায়গায়, সেখানে যাওয়া মৃত্যুকে ডেকে আনার মতো। সে বলল, আমার তো নিজের বাপের সঙ্গেও কোনো ফারাক পড়ে না। কিন্তু কিছুক্ষণ পর যখন সে তার পিতার সঙ্গে তার শৈশবের একটি ছবি দেখল, তাহলে তার হৃদয় গলে গেল। লারা তার অবস্থা দেখে বলল, গত রাতে তুমি জুয়ায় টাকা হারাচ্ছিলে, তাই না? লু অবাক হয়ে গেল। লারা তখন হাসতে হাসতে তাকে একটি ডিল দিল, যদি তুমি আমাকে সেই দ্বীপে পৌঁছে দাও তাহলে আমি তোমাকে ভালো পরিমাণ টাকা দেব। টাকার নাম শুনতেই লু রাজি হয়ে গেল এবং দুজনে মিলে ইয়ামাতাই দ্বীপের দিকে তাদের বিপজ্জনক যাত্রা শুরু করল। সমুদ্রের ঢেউয়ে জাহাজ দোলতে দোলতে এগিয়ে চলছিল। লারা তার পিতার ডায়েরির পাতা উল্টাতে বসেছিল। তখন তার সামগ্রীতে একটি পুরনো এশিয়ান পাজেল পেল। তাকে বোঝা গেল যে রিচার্ড লিখেছিলেন, হিমিকোকে একটি বন্ধ দরজার পিছনে বন্দী করা হয়েছিল এবং আমি দরজা খোলার উপায় খুঁজে পেয়েছি। লারা উপলব্ধি করল যে সেই দ্বীপে হিমিকোর জায়গায় পৌঁছানো সহজ হবে না। সেখানে তাদের অনেক অসুবিধা এবং ফাঁদের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু বিপদ শুধু সেখানে পৌঁছানোর নয়, কারণ রিচার্ডের মিশনে একটি রহস্যময় সংগঠন নজর রাখছিল। তাদের নাম ছিল অর্ডার অফ ট্রিনিটি, এমন একটি গ্রুপ যা জাদুকরী শক্তির মাধ্যমে মানুষের উপর রাজত্ব করতে চায়। রিচার্ডকে ভয় ছিল যে যদি হিমিকোর শক্তি এদের হাতে পড়ে তাহলে পৃথিবী ধ্বংসে ডুবে যাবে। রাতের অন্ধকার গাঢ় হতে লাগল। লারা তার বার্থে ঘুমিয়েছিল। হঠাৎ তার চোখ খুলে গেল। বাইরে মন্দিরে ঝড় উথলে উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঢেউ গর্জন করছে। লু ব্রিজে দাঁড়িয়ে জাহাজ সামলানোর চেষ্টা করছিল, কিন্তু হাওয়া এত তীব্র ছিল যে জাহাজ কাঁপতে কাঁপতে থেমে গেল। লারা ছুটে ব্রিজে পৌঁছে দেখল যে তারা ইয়ামাতাই দ্বীপের খুব কাছে এসে গেছে, কিন্তু এখন বিশাল ঢেউ জাহাজকে বারবার পিছনে ঠেলে দিচ্ছে। লু চিৎকার করে বলল, লারা, জাহাজ খালি করো, এখনই। লারা ছুটে তার কেবিনে পৌঁছল। সে তার পিতার ডায়েরি তুলল, কিন্তু সেই পুরনো পাজল পিছনে রয়ে গেল। তখনই জাহাজের একটি বড় ঢেউ এমন আঘাত করল এবং জাহাজের পিছনের অংশ চট্টানে ধাক্কা খেল। সব কিছু ভাঙার শব্দে পরিণত হল। লারা ডেক থেকে স্লিপ করে সোজা সমুদ্রে পড়ে গেল। ঝড় লু এবং লারা দুজনকেই আলাদা আলাদা দিকে ভাসিয়ে নিল। লারা কোনো রকমে তীরে পৌঁছল, ক্লান্ত, ভাঙা, ভেজা। সে চারদিক দেখল, চারপাশে অদ্ভুত নীরবতা ছিল। তখনই তাকে উপলব্ধি হল যে সে একা নয়, এই দ্বীপে আরও লোক আছে। সে কিছু বুঝতে পারার আগেই কেউ পিছন থেকে তার মাথায় আঘাত করল এবং সব কিছু অন্ধকারে ডুবে গেল। পরের দিন যখন লারার চোখ খুলল, তাহলে সে নিজেকে একটি অচেনা তাঁবুর ভিতরে পেল। তার সামনে বসেছিল এক অচেনা লোক, ম্যাথিয়াস ভোগেল। সে শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি করতে চাই না। তোমারই বয়সের একটি মেয়ে আছে আমারও। তারপর সে ধীর স্বরে বলল, আমি এই দ্বীপ থেকে যেতে পারবো না যতক্ষণ না আমার কাজ শেষ হয়। লারা তার ব্যাগ চেক করল, সেটা খালি ছিল। ম্যাথিয়াস ঠান্ডা হাসিতে হেসে বলল, যে জিনিসের অনুসন্ধান তোমার ছিল সেটা এখন আমার কাছে, তোমার বাপের ডায়েরি, এবং এখন আমি সব কিছু পেয়ে গেছি যা আমার দরকার ছিল। লারা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, আমার পিতা কোথায়? ম্যাথিয়াসের চোখে একটি ঠান্ডা ভাব নেমে এলো। আমরা তাকে ধরেছিলাম, কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, তাই আমাদের তাকে মারতে হয়েছে। এটা শুনে লারা যেন পাথর হয়ে গেল। চোখ থেকে অশ্রু বের হলো, কিন্তু সে চুপ রইল, কারণ তার হৃদয়ে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। বাইরে যখন তাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, সে দেখল কিছু লোক পাহাড়ের নিচে ডাইনামাইট দিয়ে বিস্ফোরণ করছে, চট্টান ভাঙছে এবং শ্রমিকদের জোর করে কাজ করানো হচ্ছে। এদের মধ্যে একটি মুখ লারার চেনা লাগলো, লু রেন। সেও বন্দী এবং এই গুন্ডাদের জন্য কাজ করতে বাধ্য। কিছুক্ষণ পর ম্যাথিয়াস আদেশ দিল, সবাই এখান থেকে চলো, আমাদের এখন পরবর্তী পয়েন্টে যেতে হবে। পথে লু লারাকে ধীরে বলল, এখানে কাজ করা বেশিরভাগ লোক হয় মৎস্যজীবী যাদের জাহাজ ডুবে গেছে, অথবা সেই অসহায় লোক যারা এই স্মাগলারদের জালে ফেসে গেছে। লারার চোখে অশ্রু ছিল। ম্যাথিয়াস আমার পিতাকে মেরেছে। লু কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমাকেও এখন জানতে পেরেছি, এরা আমার পিতাকেও শেষ করে দিয়েছে। লারা ধীরে বলল, মাফ করো লু, আমি তোমাকে এই বিপজ্জনক জায়গায় এনে সবকিছু হারিয়ে দিয়েছি। লু তার দিকে তাকিয়ে বলল,
এখনও কিছু হারায়নি। লারা, যদি আমরা জীবিত আছি তাহলে খেলা এখনও শেষ হয়নি। রিচার্ডের ডায়েরি থেকে ম্যাথিয়াস অবশেষে হিমিকোর সমাধির পথ পেয়ে গেল। সে সবাইকে আদেশ দিল যে এই প্রবেশপথকে পরিষ্কার করা হোক। লারা এবং অন্য শ্রমিকরা সেই পথ পরিষ্কার করতে লাগল। তখনই একটি বুড়ো শ্রমিক ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। গার্ড রাগে তার দিকে বন্দুক তাকাল। উঠে কাজ কর, না হলে গুলি করব। লারা এবং লু তৎক্ষণাৎ সেই বুড়োর পক্ষ নিল। তখনই পিছন থেকে ম্যাথিয়াস এলো। তার চোখে কোনো দয়া ছিল না। সে কিছু না ভেবে বুড়োর বুকে গুলি করল। সবাই সেখানে জমে গেল, কিন্তু লু ঝট করে একটি লাঠি তুলে গার্ডের উপর ছুড়ে দিল, যাতে লারা পালানোর সুযোগ পায়। লারা তৎক্ষণাৎ সেখান থেকে পালালো। পিছন থেকে গুলির শব্দ গুঞ্জরিত হল। একটি গার্ড লারার দিকে বন্দুক তাকালো, কিন্তু লু এগিয়ে এসে তাকে ফেলে দিল। নিজের জীবন বিপন্ন করে সে লারাকে বাঁচাল। লু তার পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু ম্যাথিয়াস পিছন থেকে গুলি চালালো, যা তার বাহুতে লাগল। লারা পাহাড়ের দিকে ছুটতে লাগল। তার শ্বাস দ্রুত ছিল। সে একটি পড়ে থাকা গাছে চড়ে উপত্যকা পার করার চেষ্টা করল, কিন্তু অবিরাম গুলির শব্দে তার মনোযোগ বিভ্রান্ত হল এবং সে নিচে নদীতে পড়ে গেল। দ্রুত প্রবাহ তাকে নিয়ে গেল, কিন্তু সে সম্পূর্ণ শক্তি লাগিয়ে উপরে আসার চেষ্টা করল। তখনই তার সামনে একটি ক্র্যাশ হওয়া বিমান দেখা গেল। সে তার উইং ধরল এবং কোনো রকমে উপরে উঠল, কিন্তু পুরনো বিমান তার ওজন সহ্য করতে পারল না। সেটা কাঁপতে লাগল। লারা দ্রুত বিমানের সামনের অংশের দিকে ছুটল, তবুও পিছনের উইং ভেঙে নিচে পড়ে গেল। লারা লাফ দিল এবং কষ্টে বিমানের অভ্যন্তরীণ অংশে পৌঁছল, কিন্তু এখন সম্পূর্ণ বিমান কাঁপতে লাগল। দুটি পাহাড়ের মাঝে আটকে থাকা বিমান অবশেষে ভাঙতে লাগল। শেষ মুহূর্তে লারা একটি পুরনো প্যারাশুট পেল। সে লাফ দিয়ে সেটা খুলল এবং জঙ্গলের মাঝখানে পড়ে গেল। পড়ার সময় একটি ধারালো তার পেটে ঢুকে গেল। ব্যথায় চিৎকার করে লারা সেই কাঠ বের করল। রক্ত বইছিল, কিন্তু সে হার মানেনি। ক্লান্ত এবং আহত লারা কাছের একটি গুহায় লুকিয়ে গেল। রাত গভীর ছিল। বৃষ্টির ফোঁটা গুহার মুখে পড়ছিল। তখনই তাকে বাইরে কিছু শব্দ শোনা গেল। সে ধীরে বাইরে বের হল এবং হঠাৎ ম্যাথিয়াসের লোকেদের মধ্যে একজন পিছন থেকে এসে তাকে ধরে ফেলল। লারা নিজেকে ছাড়ানোর জন্য তার বাহুতে জোরে কামড় দিল। সে ব্যথায় চিৎকার করল, কিন্তু তারপর সে লারাকে জোরে মাটিতে ফেলে দিল। সে তার গলায় হাত রেখে শ্বাসরোধ করার চেষ্টা করল। লারা সম্পূর্ণ শক্তি জুটিয়ে একটি পাথর তুলে তার মাথায় মারল। সে টলমল করল, কিন্তু পড়ল না। লারা আবার আঘাত করল এবং এবার তাকে নিচে ফেলে দিল। রাগ এবং ভয়ের মাঝে লারা তার মুখ কাদায় চেপে ধরল। সে ছটপট করতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যে তার শ্বাস থেমে গেল। লারা সেখানে বসেছিল, শ্বাস ভাঙা, হাত কাঁপছে, কিন্তু তার চোখে এখন ভয় নেই, শুধু একটি আগুন, জীবিত থাকার। লারা এখনও তার হাতে লেগে থাকা রক্ত নিয়ে চিন্তা করতে করতে কাঁপছিল, যখন অন্ধকারে কারো ছায়া তার নজরে পড়ল। দেরি না করে সে তার পিছু নিল এবং পাহাড়ের চূড়ায় পৌঁছতেই ঠান্ডা ধাক্কা লাগল। সে কেউ নয়, তার পিতা রিচার্ড। রিচার্ড তাকে দেখে স্তব্ধ হয়ে গেল, কিন্তু লারার চোখে সত্যতা দেখে তার কঠিন হাসি ভেঙে গেল। সে ধীরে লারার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধল এবং ফিসফিস করে বলল, এখন তুমি এখানে থাকবে না, আমি তোমাকে একা ছাড়ব না। সকাল হলো, তাহলে সম্পূর্ণ শিবিরে হট্টগোল। শ্রমিকরা হিমিকোর সমাধির পথ পরিষ্কার করে দিয়েছে। রিচার্ড লারাকে জিজ্ঞাসা করল, আমার সব রিসার্চ পুড়িয়ে দিয়েছ কি? লারা ঠান্ডা স্বরে বলল, না। এটা শুনে রিচার্ডের হাত কাঁপতে লাগল, কারণ যদি ডায়েরি এখন ম্যাথিয়াসের কাছে থাকে তাহলে বিপদ মাথায়। রিচার্ডের স্বরে এখন ভয় নয়, গুরুতর সতর্কবাণী ছিল। যদি হিমিকোর কবর খোলা হয় তাহলে এই পৃথিবী আর আগের মতো থাকবে না। লারা ঠিক করল, সরাসরি সংঘর্ষ নয়, চাল চেলে জিততে হবে। সে কাছে রাখা তীর ধনুক তুলল এবং চুপচাপ ম্যাথিয়াসের ক্যাম্পের দিকে এগিয়ে গেল। তাঁবুর ছায়ায় ঢুকতেই হৃদয় দ্রুত ধড়কতে লাগল। কিছু দূরে বসা লোকেরা কোনো কাজে মগ্ন ছিল। তখনই তার ফোন, ম্যাথিয়াসের স্যাটেলাইট, তার জায়গায় চমকতে লাগল। লারা শ্বাস আটকে চোখ মিটমিট করল। যেই মাত্র ম্যাথিয়াস তাঁবু থেকে বের হল, সে ঝাঁপিয়ে ভিতরে ঢুকে ফোন ছিনিয়ে নিল। হাত কাঁপছিল, কিন্তু জীবনের আগুন আরও তীব্র ছিল। বাইরে বের হয়েই সে দেখল লু মাঠে লড়াই করে দাঁড়িয়ে আছে। সে সেই গার্ডকে নিচে ফেলে দিয়েছে যে শ্রমিকদের ওপর নজর রাখত। লু দেরি না করে সবাইকে একত্রিত করল, অস্ত্র তুলো, এখন সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রমিকরা উঠে দাঁড়াল। আশার একটি রশ্মি জ্বলে উঠল। লারা স্যাটেলাইট চালু করল, মেসেজ পাঠাতে লাগল, কিন্তু তখনই তার নজর পড়ল যে রিচার্ড ঘাসের দিকে সরে যাচ্ছে। ম্যাথিয়াসের নজর হঠাৎ রিচার্ডের ওপর পড়ল। সে ঝট করে আদেশ দিল এবং রিচার্ডকে ঘিরে ফেলল। লারার হৃদয় উথলে উঠল। সে ছুটল, কিন্তু দেরি হয়ে গেছে। ম্যাথিয়াস নিষ্ঠুর মুখে বলল, বাস, এই কাজ শেষ করো, তারপর বাড়ি যাব। রিচার্ড ঠান্ডা হাসিতে উত্তর দিল, তোমার বাড়ি ততক্ষণ থাকবে না যতক্ষণ সেই দরজা খোলা থাকবে। ম্যাথিয়াসের মুখ কঠিন হয়ে গেল। সে রিচার্ডকে বাঁধল এবং যন্ত্রণা দেওয়া শুরু করল। লারা দূর থেকে দেখল তার শ্বাস দ্রুত, কিন্তু স্যাটেলাইট ফোন এখন তার হাতে। একটি ছোট চাল, সঠিক সময় পাঠানো, একটি সিগন্যাল, এবং এখন লড়াই শুধু বন্দুকের নয়, চতুরতারও। ম্যাথিয়াস এখন খারাপভাবে অনিয়ন্ত্রিত হয়ে গেছে। তাকে মনে হচ্ছে যে রিচার্ড কখনও সত্য বলবে না। রাগে এসে তার গার্ডকে ইশারা করল, গুলি করো, কিন্তু যেইমাত্র গার্ড ট্রিগার চাপার চেষ্টা করল, ঠক, লারার তীর তার বুকে ঢুকে গেল। এক মুহূর্তে সব থেমে গেল। এখন লারার নিশানা সোজা ম্যাথিয়াসের ওপর।
ম্যাথিয়াস ও রিচার্ডের দিকে বন্দুক তাকাল। দুজনের মাঝে একটি মারাত্মক নীরবতা ছড়িয়ে পড়ল। ম্যাথিয়াস ঠান্ডা স্বরে বলল, যদি তুমি সত্যিই তোমার বাপকে বাঁচাতে চাও তাহলে এটিকে খুলে দাও। লারা জানত এটা ভুলও হতে পারে, কিন্তু যদি সে কিছু না করে তাহলে রিচার্ড মরে যাবে। তার মুখে ভয় এবং সাহস দুটোরই লকির ছিল। কয়েক সেকেন্ড চিন্তা করে সে ধীরে বলল, ঠিক আছে, আমি জানি এটিকে কিভাবে খুলতে হয়। লারা দরজায় লাগানো প্রাচীন চাকাগুলো ঘোরাতে শুরু করল। থক থক থক, প্রত্যেক ঘোরানোর সঙ্গে দেয়ালগুলো গুঞ্জরিত হতে লাগল এবং তারপর একটি ধমাকার সঙ্গে বিশাল পাথরের দরজা নিচে পড়ে গেল। ভিতরে অন্ধকার, ঠান্ডা হাওয়া এবং একটি অদ্ভুত গন্ধ। রিচার্ড ফিসফিস করে বলল, এটা হাওয়া নয়, হিমিকোর শ্বাস। ম্যাথিয়াস হেসে উঠল। একজন মানুষের শ্বাস এত বিপজ্জনক হতে পারে না? লারা এগিয়ে পা বাড়াল, কিন্তু তখনই ক্লিক। সে ভুল করে ট্রিগার চাপল। নিচে থেকে বর্ষা বের হলো এবং একটি গার্ডকে আর পার করে দিল। সবাই ঘাবড়ে গেল। দেয়ালে ছায়া কাঁপতে লাগল। তারপর তারা সবাই এগিয়ে একটি খাদে পৌঁছল। নিচে শত শত কঙ্কাল ছড়ানো পড়েছিল, যার গন্ধ হাওয়ায় ছড়িয়ে পড়ছিল। একটি সরু সেতু পার করে তারা পরবর্তী পথ বেছে নিল। কিন্তু তখনই আরেকটি গার্ডের পা ট্রিগারে পড়ল। ধরম, ভারী গোল দরজা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা এবং তারপর মাটি কাঁপতে লাগল। ফাটলগুলো চৌড়া হতে লাগল এবং এখন সবার পায়ের নিচের মাটি ভাঙতে লাগল। লারা দেখল অন্যদিকে একটি গার্ড থেমে উল্টো দিকে তাকাচ্ছে। তার চোখ অন্ধকারে চমকাচ্ছে। সে দেয়ালে লাগানো চাকাগুলো ঘোরাতে লাগল, যেন কোনো প্রাচীন যন্ত্রের লিভার। লারা তৎক্ষণাৎ চাবির মতো সেই চাকাগুলো ধরে ঘোরাতে শুরু করল। কিন্তু তখনই যেখানে সে দাঁড়িয়েছিল মেঝে ধরাম করে ভেঙে গেল। হাওয়ায় ঝুলতে ঝুলতে সে দরজা থেকে লটকে রইল। হাত ঘামে পিছলে যাচ্ছে, কিন্তু ভাঙা মাটিতে নামার সময় নেই। লারা তার সব শক্তি লাগিয়ে চাকাগুলো ঘোরাল। হঠাৎ তার মনে সেই পাজেল ঘুরে গেল। হলুদ, লাল, টুপি, সবুজ। সে রঙগুলো যুক্ত করে চাকা সঠিক ক্রমে ঘোরাল। একটি হালকা সবুজ আলো ছড়াতেই লোহার ভারী দরজা ধীরে খুলে গেল। খোলার সঙ্গে ঠান্ডা হাওয়ায় পচনের দুর্গন্ধ এবং কোথাও এমন উঠতে থাকা ধীর ফিসফিসানি খুলে গেল। সামনে ভাঙা ফুটো কবর ছিল, হিমিকোর দাসীদের কবর। হ্যাঁ, আত্মসমর্পণের ছায়াগুলো এখনও ঝিকমিক করছিল। লারার ঠোঁটে রিচার্ডের ডায়েরির সেই লাইনগুলো ভেসে উঠল কি, এই অভিশাপ সত্যিই সত্যি ছিল। তারা কবরগুলোর মাঝে পৌঁছল। রিচার্ড ম্যাথিয়াসকে থামানোর অনুরোধ করল। এটিকে খুলো না, এটা ভরা। কিন্তু ম্যাথিয়াসের মুখে পাগলামি ছিল। সে আদেশ দিল এবং গার্ডরা কফিন খুলল। ভিতরে এমন ভাঙা পচা দেহ বের হল, কিন্তু তখনই হঠাৎ যেন শ্বাসের একটি ঠিকানা বদলে গেছে। হিমিকোর চোখ ঝাপসা হল। প্রথমে সবাই শুধু ধাক্কায় দাঁড়িয়ে রইল। তারপর হিমিকোর দেহ শুকিয়ে সংকুচিত হয়ে রেঙে উঠল। তার রূপ বদলে যেতে লাগল। লারার মনে পাজলের লাইনগুলো গুঞ্জরিত হল, জীবন ফিরে পাওয়ার জন্য তাকে মরতে হবে, এবং যে কোনো হাত লাগে তার মৃত্যু। লারা চিৎকার করে গার্ডকে থামানোর চেষ্টা করল, কিন্তু তাদের হাত হিমিকো তো পৌঁছে গিয়েছিল। এবং তখনই হিমিকো উঠে দাঁড়াল। হাওয়া থেমে গেল। নীরবতা গর্ভবতী হয়ে গেল। সেখানে শুধু একটি অসম্ভব ভয়ঙ্কর খামোশা রইল, যা বলছিল যে এইমাত্র কিছু ভেঙে গেছে এবং এখন পৃথিবীর জন্য মৃত্যুর ঘড়ি খুব কাছে দাঁড়িয়ে আছে। ম্যাথিয়াস প্রথমে বিশ্বাসই করল না। তাকে মনে হলো এটা সব কোনো ধরনের নাটক, কোনো চাল, যাতে তাদের ভয় দেখানো যায়। কিন্তু তখনই সেই গার্ড যে প্রথমে হিমিকোর দেহ স্পর্শ করেছিল ব্যথায় চিৎকার করে উঠল। তার হাত কালো হয়ে যেতে লাগল, নাড়ি ফুলতে লাগল এবং তার মাংস গলে যেতে লাগল, যেন কোনো বিষাক্ত প্রাণী তার নাড়িতে দৌড়ে গেছে। এখন সবাই বুঝে গেল হিমিকোর দেহে কোনো ভয়ঙ্কর ভাইরাস ছিল এবং এই ভাইরাসকে পৃথিবী থেকে লুকানোর জন্য সে নিজেকে এই কবরে বন্দী করেছিল। দেখতে দেখতে সেই গার্ডের সম্পূর্ণ দেহ পচে গেল। ভয় এবং ব্যথায় পাগল হয়ে সে গুলি চালাল। তার গুলি অন্য গার্ডকে লাগল, যে দেহ ধরেছিল, এবং সে সেখানে পড়ে গেল। পরের মুহূর্তে ম্যাথিয়াস ঝট করে সেই প্রথম গার্ডকেও গুলি করে মারল। এই ভয়াবহ দৃশ্যের পরেও ম্যাথিয়াসের লোভ কমেনি। সে কাঁপা হাতে হিমিকোর একটি আঙুল কেটে নিল। বাস, এটাই প্রমাণ, আমার বসের জন্য যথেষ্ট হবে, সে বকবক করে বলল। কিন্তু যেইমাত্র সে এটা করল, লারা কুড়াল তুলে শেষ বাকি গার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় তাকে ফেলে দিল। সেখানে রিচার্ড কাছে পড়া বন্দুক তুলে ম্যাথিয়াসের পায়ে গুলি করল। লারা বাইরের দিকে ছুটছিল এবং তার পিছনে আহত গার্ড পিছু করছিল। এই মাঝে ম্যাথিয়াস মাটিতে পড়া রিচার্ডকে বলল, তোমাকে বাড়ি যাওয়া উচিত। কিন্তু রিচার্ডের চোখে কঠোরতা ছিল। যতক্ষণ হিমিকোর আঙুল এই দ্বীপে আছে আমি কোথাও যাব না। এই ভাইরাস বাইরে গেলে সম্পূর্ণ পৃথিবী শেষ হয়ে যাবে। ম্যাথিয়াস রাগে আবার গুলি চালাল। অভিযোগ, এখন তার গান খালি হয়ে গেছে। তখনই পিছন থেকে একটি ভয়ঙ্কর শব্দ এলো। সেই গার্ড যে মরে গিয়েছিল আবার উঠে দাঁড়াল। তার মুখ অর্ধেক পচা, অর্ধেক জীবিত ছিল। সে ঝাঁপিয়ে রিচার্ডের ওপর হামলা করল। রিচার্ড জীবনের বাজি লাগিয়ে তাকে গুলি করল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সেই গার্ড তাকে স্পর্শ করেছে। রিচার্ডের শ্বাস ভারী হয়ে উঠল এবং এখন সে জেনে গেছে যে ভাইরাস তার ভিতরেও ছড়িয়ে পড়েছে। রিচার্ড তাড়াতাড়ি তার ক্ষতে ব্যান্ডেজ বাঁধল, যাতে ভাইরাস তার দেহে ধীরে ধীরে ছড়ায়। সেদিকে লারা দাসীদের একটি কবরে লুকিয়ে গেল, কিন্তু হঠাৎ তার পা একটি হাড়ের ওপর পড়ল। চর শব্দে গার্ড সতর্ক হয়ে গেল এবং তাকে খুঁজতে লাগল।
দুজনের ওজন পড়তেই কবরের মাটি ভেঙে গেল এবং তারা নিচে অন্ধকারে পড়ে গেল। পড়তেই লারার নজর কাছে একটি ট্রিগারে পড়ল। সে তৎক্ষণাৎ তার ওপর চড়ে গেল এবং পরের মুহূর্তে ওপর থেকে এমন ধারালো কাঠের বর্ষণ বর্ষিত হল। তাদের মধ্যে একটি গার্ডের আর পার করে গেল এবং সে সেখানে শেষ হয়ে গেল। লারা ছুটতে ছুটতে ফিরে হিমিকোর সমাধিতে পৌঁছল, কিন্তু রিচার্ড তাকে দূরে থাকতে বলল। এখন তার ভিতরেও ভাইরাস আছে। সে লারাকে বলল যে সে ম্যাথিয়াসকে থামিয়ে দাও, যতক্ষণ সে সমাধিকে পুড়িয়ে দেবে। লারার চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে কোনোভাবেই তার পিতাকে হারাতে চায় না। কিন্তু রিচার্ড হাসতে হাসতে বলল, আমার জন্য এটাই যথেষ্ট যে আমি আমার মেয়েকে আবার দেখতে পেলাম। লারা কাঁদতে কাঁদতে অস্ত্র তুলল এবং তার পিতাকে শেষবার বিদায় জানালো। ম্যাথিয়াস এখন হারের খাত পার করছিল। তখনই লারা লাফ দিয়ে সিঁড়ির অন্যদিকে নেমে পথ আটকে দিল। সে একটি জোরালো লাথি মারল এবং ম্যাথিয়াস নিচে পড়ে গেল। কিন্তু সে এত সহজে হার মানবে না। দুজনের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হলো। ম্যাথিয়াস লারার গলা ধরল, কিন্তু লারা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল। সে জানত যদি ম্যাথিয়াস বেঁচে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, তাই সে সিঁড়িটাকেই ভেঙে দিল। এখন ম্যাথিয়াস কুড়াল তুলে আঘাত করল। লারা মাটিতে পড়ল। তার শ্বাস দ্রুত ছিল। তখনই দূরে রিচার্ড হিমিকোর সমাধিতে বোমা বিস্ফোরণ করল। ধমাকার শব্দে ম্যাথিয়াসের মনোযোগ বিভ্রান্ত হল এবং সেই সুযোগে লারা তাকে লাথি মেরে নিচে ফেলে দিল। তারপর হিমিকোর আঙুলের ব্যাগ তার মুখে ঠেসে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাস তার দেহে ছড়িয়ে পড়ল এবং লারা তাকে খাদে ধাক্কা দিয়ে দিল। সম্পূর্ণ সমাধি কাঁপতে লাগল। পাথর পড়ছে, মেঝে ভাঙছে। লারা দেয়ালে চড়ে ওপরে বের হওয়ার চেষ্টা করল। বাইরে লু তাকে দেখল এবং সাহায্য দিয়ে কোনো রকমে তাকে বাইরে টেনে নিল। দুজনে ট্রিনিটির হেলিকপ্টার দেখল এবং পাইলটদের বন্দুকের নলে সেখান থেকে উড়ে যাওয়ার বলল। লন্ডনে ফিরে লারা সেই কাগজে সই করল, যাতে স্পষ্ট হলো যে রিচার্ড আর নেই এবং তাদের কোম্পানির নতুন মালিক লারা ক্রফট হবে। আনা হাসতে হাসতে বলল, এখন সম্পূর্ণ ব্যবসা তোমার। কিন্তু লারা ঠান্ডা স্বরে বলল, আমার এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শেষে লারা সেই নেকলেস ফিরে কিনল যা তাকে একবার বিক্রি করতে হয়েছিল। তাকে হাতে ধরে সে তার মা বাবাকে স্মরণ করল। যদি তোমাদের এই কাহিনী পছন্দ হয় তাহলে ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।